বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খুবই একটা ইন্টারেস্টিং টপিক আমরা আজকে শুরু করব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আমাদের গতানুগতিক ভাবে এই আইনটা একটু বড়, মানে এই আইনের নামটা একটু বড় আর কি। হ্যাঁ, আমি ডেইলি কেন করাই যাতে আপনার মুখস্থ হয়ে যায়, কারণ ইটস এ ফাউন্ডেশন ব্যাচ। আপনি সব ভালো করলেন, আইনটার নামটাই ভালোভাবে বলতে পারেন না, তাহলে আর লাভ হলো না। ঠিক আছে, দি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972, এটা হচ্ছে 1972 সালের রাষ্ট্রপতি আদেশ নং কত, 46। রাষ্ট্রপতি আদেশ নং কত, 46। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা আমাদের মূল লেখাপড়ায় চলে যাব। আমরা কালকে পড়েছিলাম বার কাউন্সিল অনুচ্ছেদ 10 পড়েছিলাম। আমি অনুচ্ছেদ 10টা আবার আপনাদের আজকে সুন্দর করে বুঝিয়ে দিব। অনুচ্ছেদ 10, অনুচ্ছেদ 10 লিখে ফেলেন সবাই। অনুচ্ছেদ 10 আর্টিকেল 10। অনুচ্ছেদ 10-এ বলা আছে বার কাউন্সিলের কার্যাবিধি। বার কাউন্সিলের কার্যাবিধি, বার কাউন্সিল কি কাজ করে লেখেন। বার কাউন্সিলের বার কাউন্সিলের কার্যবিধি। কার্যবিধি লিখে ফেলেন, বার কাউন্সিলের কার্যবিধি। পরীক্ষা আসবে বার কাউন্সিলের কাজ কতটি? উত্তর হচ্ছে 11টি। উত্তর হচ্ছে কি, 11টি। পরীক্ষা কিন্তু এটা এমসিকিউ তে আসবে ইনশাআল্লাহ। বার কাউন্সিলের কার্যাবিধি কতটি বলেন তো, একটু কমেন্ট করে না। আপনারা সকলে ফাউন্ডেশন ব্যাচের স্টুডেন্ট, সো আপনাদের ওই এনার্জি থাকতে হবে। বার কাউন্সিলের কার্যবিধি কতটি? 11টি। সাবাস। এইভাবে করে লাইন টু লাইন ধরেন যে পড়ে বুলডোজারের মতো শেষ করে ফেলতে হবে। আমরা কালকে টেকনিক শিখাইছি, সেই টেকনিক শুধু পড়লে হবে, আর একটু বিস্তারিত পড়তে হবে। বার কাউন্সিলের কার্যবিধি কতটি? উত্তর হচ্ছে 11টি। কত অনুচ্ছেদে বলা আছে? অনুচ্ছেদ 10-এ বলা আছে। এইবার আসেন, এই অনুচ্ছেদ 10 10-এর জায়গায় থাকবে। এবার আমরা একটা একটা করে লেখা শুরু করব। লেখেন, একটু ইংলিশে লেখেন, ইংলিশে, কারণ ইংলিশে লেখলে ছড়াটা মিলবে। অনুচ্ছেদ 10, আমি বাংলা লিখে দিব আপনাকে। অনুচ্ছেদ 10, এবার লেখেন এ। এ ফর অ্যাডমিট। এ ফর কি? অ্যাডমিট। এ ফর অ্যাডমিট। এ। এ ফর অ্যাডমিট, কমেন্টে লেখেন এ ফর অ্যাডমিট। এ ফর অ্যাডমিট। এ ফর অ্যাডমিট লেখেন। এ ফর অ্যাডমিট, এখানে কি বলা হয়েছে? এবার আমরা একটু বিস্তারিত, কালকে তো আমরা শর্টকাট শিখছি। এ ফর অ্যাডমিট, আইনজীবীকে তালিকাভুক্ত করা। আপনারা নতুন আইনজীবী, আপনাদেরকে পরীক্ষার মাধ্যমে বার কাউন্সিল আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করবে। এ ফর অ্যাডমিট, তাহলে কাজটা কি? আইনজীবীকে তালিকাভুক্ত করা। আইনজীবীকে তালিকাভুক্ত করা, এটা হচ্ছে বার কাউন্সিলের প্রথম কাজ। বার কাউন্সিলের প্রথম কাজই হচ্ছে আইনজীবীকে তালিকাভুক্ত করা। আপনাদের পরীক্ষা নেওয়ার মাধ্যমে আইনজীবী নেওয়া, এটা বার কাউন্সিলের প্রথম কাজ, প্রধান কাজ, তালিকাভুক্ত করা। তারপর হচ্ছে আপনাদের পরীক্ষা নেওয়া। একটু বিস্তারিত পড়াচ্ছি। তালিকাভুক্ত করা, পরীক্ষা নেওয়া, কালকে শর্টকাট পড়াইছি। এ ফর অ্যাডমিট, অর্থাৎ আইনজীবীকে তালিকাভুক্ত করা, তাদেরকে পরীক্ষা নেওয়া। ঠিক আছে, এবং তালিকা থেকে লেখেন। এবং তালিকা থেকে তালিকা থেকে আইনজীবীর নাম অপসারণ করা। এগুলো হচ্ছে বার কাউন্সিলের দায়িত্ব। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তাহলে আপনারা সকলে একটু বল পড়েন তো আমার সাথে। এ ফর অ্যাডমিট, সবাই বলেন এ ফর অ্যাডমিট। সবাই বলেন এ ফর অ্যাডমিট। এ ফর কি? অ্যাডমিট। একটু বলেন আমার সাথে, সবাই বলেন। বাংলায় এভাবে লেখেন, অনুচ্ছেদ 10-এর ক। 10-এর ক, যারা বাংলায় পরীক্ষা দিবেন কিন্তু লেখেন, সবাই কমেন্টে লেখেন এ ফর অ্যাডমিট। এ ফর অ্যাডমিট। অ্যাডমিট অর্থ তালিকাভুক্ত করা, অর্থাৎ আইনজীবীদের তালিকাভুক্ত করা বার কাউন্সিলের প্রধান কাজ। কমেন্টে লেখেন না কেউ। এ ফর অ্যাডমিট বা আইনজীবীদের তালিকাভুক্ত করা, তাদের পরীক্ষা নেওয়া, তালিকা থেকে আইনজীবীদের নাম অপসারণ করা, এটা বার কাউন্সিলের প্রধান কাজ। ছড়া এ ফর অ্যাডমিট। এ ফর অ্যাডমিট। এ ফর অ্যাডমিট। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আমাকে সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো, আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন?
আমাকে কি শুনতে পাচ্ছেন? সাউন্ড শোনা যাচ্ছে? আচ্ছা, ওকে, ঠিক আছে। 3 নাম্বারটা বুঝলাম না। 3 নং, 3 নং কোনটা? এটা মানে এগুলি সব হচ্ছে এটার অংশ। আমি কালকে শর্টকাটে পড়েছি, শর্টকাটে। এখন এই প্রত্যেকটা অংশ বিস্তারিত পড়াচ্ছি। আপনি লেখেন এ ফর অ্যাডমিট, অর্থাৎ আইনজীবীকে তালিকাভুক্ত করা। এগুলি সব এক লাইনে, এগুলি সব এক লাইনে। আমি একটু ভেঙে ভেঙে আপনাকে পড়াচ্ছি। কালকে জাস্ট একটু সংক্ষেপে পড়াইছি। এ ফর অ্যাডমিট, অর্থাৎ আইনজীবীদের তালিকাভুক্ত করা, অ্যাডমিট করা, তাদের পরীক্ষা নেওয়া, তালিকা থেকে আইনজীবীর নাম বাদ দেওয়া, এটা বার কাউন্সিলের প্রধান কাজ। এটা বলা আছে 10-এর কতে। তো 10-এর কথে কি বলা আছে মনে রাখার কৌশল হচ্ছে এ ফর অ্যাডমিট। ঠিক আছে। হম। তালিকা থেকে আইনজীবীদের নাম বাদ দেওয়া মানে হচ্ছে, তালিকা থেকে আইনজীবীদের নাম বাদ দেওয়া মানে হচ্ছে আপনাকে পরীক্ষায় টিকলে বার কাউন্সিলের এনরোলমেন্ট বইতে আপনার নাম লেখা থাকবে। আপনি যখন আবার অসদাচরণ করবেন, আপনি যখন আইন বিরুদ্ধ কাজ করবেন, তখন আপনাকে আপনার সনদ বাতিল করে দিবে। সনদ বাতিল করলে তালিকা থেকে আপনার নাম কাটা যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি যখন অসদাচরণ করবেন, আপনি যখন আইন বিরুদ্ধ কাজ করবেন, বার কাউন্সিল আপনার বিচার করবে। করার পর আপনার চাকরিটা চলে যাবে, আপনার সনদ বাতিল হয়ে যাবে। তখন তালিকা থেকে আপনার নামকে কেটে দিবে। আইনজীবীর তালিকা থেকে আপনার নামটা কেটে দেবে। তখন থেকে আপনি আর আইনজীবী না, তখন আপনি আদালতে মামলা লড়তে পারবেন না। আশা করি এই অংশটা খুব ভালো করে আপনারা বুঝে গেছেন যে আইনজীবীকে তালিকাভুক্ত করা, তাদের পরীক্ষা নেওয়া, তালিকা থেকে আইনজীবীর নাম অপসারণ করা, এটা হচ্ছে বার কাউন্সিলের প্রধান কাজ। 10-এর কথে বলা আছে, সংক্ষেপে হচ্ছে এ ফর অ্যাডমিট। আশা করি বুঝতে পেরেছেন। এইবার আসেন বি ফর বুক। এবার আমাদের যে অংশটা, এবার লেখেন বি ফর বুক। বি ফর বুক, বাংলায় লিখবেন 10-এর খ। অনুচ্ছেদ 10-এর খ। এবার লেখেন আইনজীবীদের তালিকা প্রস্তুত করা। আইনজীবীদের তালিকা প্রস্তুত করা। আপনারা যখন আইনজীবী হবেন, আপনারা যখন আইনজীবী হয়ে যাবেন, ওকে, আপনারা যখন এই দেশের একজন আইনজীবী হবেন, বার কাউন্সিল এনরোলড একজন অ্যাডভোকেট আপনারা হবেন। আপনারা এনরোলড অ্যাডভোকেট হওয়ার পরে আপনাদের একটা বই আছে বার কাউন্সিলের, এনরোলমেন্ট বুক। ওই বইয়ে মানে ওই খাতায় আপনাকে আইনজীবী হিসেবে আপনার নামটা তালিকাভুক্ত করে। ওই তালিকাভুক্ত করে। ওই বইটার নামকে বলা হয় এনরোলমেন্ট বুক, তালিকাভুক্তিকরণ বই। আর আপনি বার কাউন্সিলের পরীক্ষায় লেখা থাকে কি জানেন? বাংলাদেশ বার কাউন্সিল তালিকাভুক্তিকরণ পরীক্ষা, অর্থাৎ আপনার নামটাকে তালিকায় তুলে ধরা হয়। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আপনি লেখেন বি ফর বুক, আইনজীবীদের জন্য তালিকা প্রস্তুত করা। কারা কারা আইনজীবী হলেন বার কাউন্সিলে পিলি রিটেন ভাইবা দিয়ে, তাদের কি কি করা? তালিকা তৈরি করা। তালিকা তৈরি করা, বি ফর বুক, এটাকে বলা হয় এনরোলমেন্ট বই। হ্যাঁ, তালিকা তৈরি করা, তালিকা তৈরি করা। ঠিক আছে। তালিকা প্রস্তুত ও রক্ষণাবেক্ষণ করা, তালিকা প্রস্তুত ও রক্ষণাবেক্ষণ করা, তালিকা প্রস্তুত ও রক্ষণাবেক্ষণ করা। আশা করি বুঝতে পেরেছেন। তালিকা প্রস্তুত ও রক্ষণাবেক্ষণ করা, এই অংশটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এবার লেখেন 10-এর সি। দেখেন সি ফর ক্যানন। সি ফর কি? সি ফর ক্যানন। ক্যানন, সি ফর কি? সি ফর ক্যানন। ক্যানন অর্থ আইন। এই যে আপনি মুখ মনে রাখার কৌশল, দেখেন এর সাথে এ মিলে, বির সাথে বি মিলে, সির সাথে সি মিলে, সি ফর ক্যানন, অর্থাৎ আইন প্রস্তুত করা। 10-এর গতে বলা আছে আইন প্রস্তুত করা। এইভাবে আপনি মনে রাখবেন সি ফর ক্যানন। তো 10-এর গতে কি বলা আছে? আইনজীবীদের পেশাগত আচরণ ও শিষ্টাচারের জন্য মানদণ্ড নিয়ন্ত্রণ করা। আইনজীবীদের আইনজীবীদের পেশাগত আচরণ লেখেন। লিখে ফেলেন আইনজীবীদের পেশাগত আচরণ ও শিষ্টাচারের মানদণ্ড, শিষ্টাচারের মানদণ্ড
হুম, শেষ। আইনজীবীদের পেশাগত আচরণ ও শিষ্টাচারের মানদণ্ড নিয়ন্ত্রণ করা। সবাই পারবেন কিনা বলেন। সি ফর ক্যানন, ক্যানন মানে আইন। আইনজীবীদের পেশাগত পেশাগত আচরণ ও শিষ্টাচারের মানদণ্ড নিয়ন্ত্রণ করা, এগুলি কালকে পড়িয়েছি। এবার একটু বিস্তারিত আপনাদের লেখাচ্ছি। সবাই বুঝতে পারতেছেন? সি ফর ক্যানন, তাহলে কি? এ ফর অ্যাডমিট, বি ফর বুক, সি ফর কি? ক্যানন। পারবেন বলেন? আমার কমেন্টে একটু কথা বলেন, পারবেন কিনা বলেন। এ ফর অ্যাডমিট, বি ফর বুক, সি ফর কি? ক্যানন। ক্যানন অর্থ কি? আইন। আইনজীবীদের জন্য, এই তো সাবাস, আইনজীবীদের জন্য পেশাগত আচরণ ও শিষ্টাচারের মানদণ্ড নিয়ন্ত্রণ করা। একটু বিস্তারিত পড়াচ্ছি, কালকে সহজে পড়াইছি। কালকে জাস্ট আপনার ছন্দ মুখস্থ করাইছি, এখন বিস্তারিত পড়াচ্ছি। এবার লেখেন ডি। ডি ফর হচ্ছে ডিটেনশন, লেখেন ডি ফর কি? ডি ফর হচ্ছে ডিটেনশন। এই দেখেন ডি, ডি ফর ডিটেনশন। ডিটেনশন, ডিটেনশন এটা বলছে দশের গোড়া, হচ্ছে দশের গোড়া। ঘতে বলা আছে, সবাই লিখে ফেলুন। দশের ঘতে লেখা আছে, আপনার দশের ঘতে লেখা আছে পেশাগত, আইনজীবীদের পেশাগত অসদাচরণের বিরুদ্ধে, চরণের অভিযোগের বিরুদ্ধে শাস্তি ও বিচার করা, ও বিচার করা। এই অংশটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাথে আপনি লিখে রাখেন এইটা রেফারেন্স কত, মানে এই যে বিচার করে, বিচার করে বার কাউন্সিলে কোন অনুচ্ছেদে, ওটা আমি সামনে পড়াবো। অনুচ্ছেদ, অনুচ্ছেদ কততে বলেন তো? 32-33-এ শাস্তি ও বিচার। 32-এ শাস্তি, 33-এ বিচার। মানে এটা জাস্ট লিখে রাখেন, এটা আমি পরে পড়াবো। এটা আপনাদের মানে এই যে অনুচ্ছেদ 10-এর ঘতে বলা আছে পেশাগত অসদাচরণের অভিযোগের বিরুদ্ধে শাস্তি ও বিচার করা। তো শাস্তি দেয় নির্ধারণ করা হয়েছে 32 অনুচ্ছেদে, বিচার করা হয়েছে 33 অনুচ্ছেদে। 33 অনুচ্ছেদে। আশা করি বুঝতে পেরেছেন। তো লেখেন 10-এ, অনুচ্ছেদ 10, অনুচ্ছেদ 10-এর ঘোড়াতে লেখা আছে পেশাগত অসদাচরণের অভিযোগের বিরুদ্ধে বিচার করা। তাহলে লেখেন ডি ফর ডিটেনশন। ডি ফর কি? ডিটেনশন। ডিটেনশন মানে শাস্তি। সবাই একটু কমেন্টে লেখেন, সবাই একটু কমেন্টে লেখেন ডি ফর ডিটেনশন। ডি ফর, এ ফর অ্যাডমিট, লেখেন কমেন্টে, শুধু আপনারা স্পিড বাড়ান। এ ফর অ্যাডমিট, বি ফর বুক, সি ফর ক্যানন, ডি ফর ডিটেনশন। এ ফর অ্যাডমিট লেখেন কমেন্টে, কেউ না কেউ লেখেন। এ ফর অ্যাডমিট, বি ফর বুক, সি ফর ক্যানন, ডি ফর ডিটেনশন। এ ফর অ্যাডমিট, তালিকা প্রস্তুত করা, নতুন আইনজীবীদের জন্য পরীক্ষা নেওয়া, তালিকা ভুক্তি তৈরি করা। এ ফর অ্যাডমিট। বি ফর বিউ, বি ফর বুক, বুক অর্থ হচ্ছে তালিকা ভুক্তি, বই প্রস্তুত করা। সি ফর ক্যানন, তাদেরকে আইন তৈরি করা তাদের জন্য। ডি ফর হচ্ছে ডিটেনশন, এদের শাস্তি ও অভিযোগের বিচার দেওয়া, বিচার করা। ঠিক আছে, যারা ই করবে। এবার লেখেন ই। ই ফর হচ্ছে ইন্টারেস্ট, লেখেন, এগুলি লিখে রাখেন। এগুলি বিস্তারিত পড়াচ্ছি, কালকে সংক্ষেপে আমি গল্পের মতো পড়িয়েছি, এখন আজকে বিস্তারিত পড়ছেন। আচ্ছা, ই। ই ফর হচ্ছে ইন্টারেস্ট, লেখেন ইন্টারেস্ট। এই যে ই এন টি ই আর ই এস টি, এখানে আই হবে কিন্তু আমি ছন্দের জন্য মিলাইছি। ইন্টারেস্ট। ইন্টারেস্ট অর্থ ইন্টারেস্ট, এখানে বলছে 10-এর উমতে বলছে, এই অনুচ্ছেদ 10-এর উম। এখানে লিখবেন, এখানে কি বলা আছে? বার কাউন্সিল আইনজীবীদের সুযোগ সুবিধা ও স্বার্থ রক্ষা করবে। আইনজীবীদের, আইনজীবীদের সুযোগ সুবিধা সুবিধা ও স্বার্থ রক্ষা করবে, ও স্বার্থ রক্ষা করবেন। বার কাউন্সিল, বার কাউন্সিল আইনজীবীদের সুযোগ সুবিধা ও স্বার্থ রক্ষা করবেন। বার কাউন্সিল আইনজীবীদের সুযোগ সুবিধা ও স্বার্থ রক্ষা করবেন। তাহলে এটা, এটা বাস্তবায়ন ঘটেছে কোন অনুচ্ছেদে? এটা লিখে রাখেন। এটা অনুচ্ছেদ কোন অনুচ্ছেদে এটা বাস্তবায়ন ঘটেছে? যেহেতু আইনজীবীদের সুযোগ সুবিধা ও স্বার্থ রক্ষা করবে, আইনজীবীর একা করলে হবে না, আইনজীবীর 14 গোষ্ঠীর করা লাগবে। লেখেন অনুচ্ছেদ 14। অনুচ্ছেদ 14, আইনজীবীর একা করলে হবে না, আইনজীবীর 14 গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে হবে। তাহলে এই 10-এর উমতে বলছে যে বার কাউন্সিল
অবশ্যই আইনজীবীদের সুযোগ সুবিধা ও স্বার্থ রক্ষা করবে, এই কথা বলা আছে 10-এর উমতে, কিন্তু এটার বাস্তবায়ন ঘটেছে অনুচ্ছেদ 14-তে। আশা করি বুঝতে পেরেছেন। এই কথাটা বাস্তবায়ন ঘটেছে অনুচ্ছেদ 14-তে। আমি এর সামনে পড়াবো আপনাদের, এটা লিখে রাখেন। তাহলে সবাই লেখেন, ই ফর ইন্টারেস্ট অর্থাৎ আইনজীবীদের স্বার্থ রক্ষা করা। বলেন, ই ফর ইন্টারেস্ট আইনজীবীদের স্বার্থ রক্ষা করা। ই ফর ইন্টারেস্ট আইনজীবীদের স্বার্থ রক্ষা করা। এগুলি আপনাদের সুন্দরভাবে শিখতে হবে, একদম ঠোঁটের আগায় মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এইবার আসেন, এই দেখেন এফ, এফ ফর হচ্ছে ফান্ড। এই দেখেন এফ ফর ফান্ড, কি সুন্দর শব্দে শব্দে মিল। এফ ফর ফান্ড, লেখেন এফ ফর ফান্ড। ফান্ড অর্থাৎ 10-এ উম, 10-এ উম চ, এই যে চ। এফ ফর ফান্ড অর্থাৎ বার কাউন্সিল তহবিলের ব্যবস্থা করবে। তহবিলের ব্যবস্থা থাকবে, বার কাউন্সিলে তহবিলের ব্যবস্থা থাকবে। যেটা আমরা বাস্তবায়ন যেটা দেখছি সেটা হচ্ছে কি, লেখেন এখানে লিখে রাখেন, বেনেভোলেন্ট ফান্ড। বেনেভোলেন্ট, বার কাউন্সিলের এই ফান্ড কে বলা হয় বেনেভোলেন্ট ফান্ড, অর্থাৎ বেনেভোলেন্ট ফান্ডের ব্যবস্থা করা থাকবে বার কাউন্সিলে। আশা করি বুঝতে পেরেছেন, সবাই কি বুঝতে পেরেছেন? অনুচ্ছেদ 10 তহবিলের ব্যবস্থা থাকবে অর্থাৎ বেনেভোলেন্ট ফান্ডের ব্যবস্থা থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা কি বুঝতে পেরেছেন? হ্যালো, আমার ক্লাস কি আপনি বুঝতে পাচ্ছেন? 10-এর উমতে বলা আছে, 10-এর চতে বলা আছে এফ ফর ফান্ড। ফান্ড অর্থ তহবিল, তহবিলের ব্যবস্থা থাকবে অর্থাৎ ওই কথার ভিত্তিতে বার কাউন্সিলে কি আছে, বেনেভোলেন্ট ফান্ডের ব্যবস্থা আছে। বেনেভোলেন্ট ফান্ড। সবাই বুঝতে পারলে ওকে বলেন, ওকে। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এফ, এবার লেখেন জি। জি, জি ফর লেখেন এটা গুড ওয়ার্ক, এটা ভালো কাজ। গুড ওয়ার্ক, ভালো কাজ, একটা ভালো কাজ করবে বার কাউন্সিল। গুড ওয়ার্ক, গুড ওয়ার্ক সেটা কি? সেটা হচ্ছে এটা লেখেন 10-এর ছ, 10-এর ছ লেখেন বাংলায়, ছ ছ এটা গুড ওয়ার্ক, ভালো কাজ করবে। সেটা কি? সেটা কি বার কাউন্সিল নির্বাচনের ব্যবস্থা করবে। নির্বাচন, নির্বাচনের ব্যবস্থা করবেন, ব্যবস্থা, নির্বাচনের ব্যবস্থা করবেন, ব্যবস্থা করবেন। বার কাউন্সিল নির্বাচনের ব্যবস্থা করবেন। বার কাউন্সিল কি করবে? নির্বাচনের ব্যবস্থা করবেন। এখন এটার বিস্তারিত কথা কোথায় বলা আছে? এই নির্বাচন করার জন্য বার কাউন্সিল কি করবে? বার কাউন্সিল, দেখেন বার কাউন্সিল, বার কাউন্সিল ইলেকশন নির্বাচন ট্রাইব্যুনাল গঠন করবে। নির্বাচন ট্রাইব্যুনাল, ট্রাইব্যুনাল থাকবে। বার কাউন্সিল নির্বাচন ট্রাইব্যুনাল থাকবে। বার কাউন্সিল নির্বাচন ট্রাইব্যুনাল থাকবে এবং অ্যাটর্নি জেনারেল এই নির্বাচনের, অ্যাটর্নি জেনারেল হচ্ছে এখানকার চেয়ারম্যান এবং তিনি, অ্যাটর্নি জেনারেল উনি হচ্ছে চেয়ারম্যান এবং উনি এই নির্বাচনের ব্যবস্থা করবে। অ্যাটর্নি জেনারেল হচ্ছে এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান। অ্যাটর্নি জেনারেল হচ্ছে উনি এসে এখানে চেয়ারম্যান এবং তিনি সেটা ব্যবস্থা করবেন। আপনারা কি বুঝতে পেরেছেন না বুঝতে পারেন না আমাকে একটু বলেন তো। আগে আমাকে বলেন আপনি বুঝতে পারলেন কি পারলেন না। অনুচ্ছেদ 10-এ জিতে বলা আছে গুড ওয়ার্ক, একটা নির্বাচনের ব্যবস্থা করবে। গুড ওয়ার্কটা কি? বার কাউন্সিল একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। এই নির্বাচনের ব্যবস্থাটা কিভাবে করে? বার কাউন্সিল ইলেকশন ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে। অ্যাটর্নি জেনারেল এই নির্বাচনের ব্যবস্থা করে। অ্যাটর্নি জেনারেল হচ্ছে এই ইলেকশন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। এটা আমি বিস্তারিত আপনাকে একটু পড়াইয়া দিলাম, সামনে আমি পড়াবো তো। এফ অ্যাগেইন প্লিজ। আচ্ছা, এফ ফর ফান্ড, এফ ফর ফান্ড, এফ ফর ফান্ড, এফ ফর ফান্ড, এফ ফর ফান্ড। বার কাউন্সিল অবশ্যই ফান্ড বা তহবিলের ব্যবস্থা করবে। এফ ফর ফান্ড, এফ ফর ফান্ড, এই যে এফ, এফ ফর ফান্ড, ফান্ড। বার কাউন্সিল তহবিলের ব্যবস্থা করবে। তহবিল, তহবিলের ব্যবস্থা করবে, তহবিলের ব্যবস্থা করবেন। এফ ফর ফান্ড, বার কাউন্সিল তহবিলের ব্যবস্থা করবেন। ঠিক আছে, যার ফলশ্রুতি হচ্ছে বেনেভোলেন্ট ফান্ড। এবার লেখেন, এবার লেখেন অনুচ্ছেদ 10, এবার লেখেন। আচ্ছা লেখেন অনুচ্ছেদ 10 লেখেন। এটা কালকে সহজ ভাষায় পড়াইছি, আপনি রেকর্ডিংটা দেখিয়েন। আমি অনুচ্ছেদ 10, হ্যাঁ অনুচ্ছেদ 10 এটা সহজ ভাবে পড়িয়েছি। ওইটা আমি শেষে পড়াবো, আমি একটু বিস্তারিত একটু পড়াই আপনাদের। ঠিক আছে, এবার লেখেন এইচ। এইচ, এইচ হচ্ছে হাই রুলস। লেখেন হাই মানে উচ্চ বিধি, হাই রুলস।
ঠিক আছে, 10-এর বরকত জ, হাই রুলস, অর্থাৎ এখানে কি বুঝাইছে? হাই মানে উচ্চ, রুলস মানে হচ্ছে বিধি, উচ্চতর বিধি তৈরি করা। আচ্ছা, তাহলে বার কাউন্সিল কি করবে? অনুসরণযোগ্য বিধি তৈরি করবে। দেখেন, অনুসরণযোগ্য, লেখেন অনুসরণযোগ্য বিধি তৈরি করবে, বিধি প্রস্তুত করবে। বার কাউন্সিল অনুসরণযোগ্য বিধি প্রস্তুত করবেন। বাংলাদেশ বার কাউন্সিল অনুসরণযোগ্য বিধি প্রস্তুত করবেন। বাংলাদেশ বার কাউন্সিল অনুসরণযোগ্য বিধি প্রস্তুত করবেন। আশা করি এটা বুঝতে পেরেছেন। এই যে হাই রুলস, হাই মানে উচ্চ মানের, আর রুলস মানে বিধি, এই যে বিধি, অনুসরণযোগ্য বিধি প্রস্তুত করবে বার কাউন্সিল, এটা 10-এর এইচে বলা আছে। আশা করি এটা বুঝতে পেরেছেন। এবার আসলে এইটা পরীক্ষায় আসবে এই অংশটা। আই, দেখেন আইতে কি লিখবেন? ইমপ্রুভিং, লেখেন ইমপ্রুভিং, ইমপ্রুভিং লিগ্যাল এডুকেশন, ইমপ্রুভিং লিগ্যাল এডুকেশন। এই যে আই দিয়ে এটা মিলাবেন, এই আইতে হচ্ছে ইমপ্রুভিং লিগ্যাল এডুকেশন। হ্যাঁ, রেকর্ড থাকবে সব, এভরি ক্লাস শ্যাল বি রেকর্ডেড। অবশ্যই রেকর্ড থাকবে, রেকর্ড থাকবে না কি বলেন? রেকর্ড তো থাকবেই, সব রেকর্ড, অনলাইন ক্লাস রেকর্ড ছাড়া চলে নাকি? সব রেকর্ড আছে। আই দ্বারা হচ্ছে ইমপ্রুভিং লিগ্যাল এডুকেশন, এটা বলা আছে কততে? অনুচ্ছেদ 10-এর জতে আছে। অর্থাৎ বার কাউন্সিল অবশ্যই আইন শিক্ষার প্রসার ঘটাবে। বার কাউন্সিল অবশ্যই আইন শিক্ষার, লেখেন আইন শিক্ষার প্রসার ঘটাবেন। বার কাউন্সিল অবশ্যই এমন কাজ করবেন যাতে আইন শিক্ষার প্রসার ঘটে। আশা করি বুঝতে পেরেছেন। ইমপ্রুভিং লিগ্যাল এডুকেশন, বার কাউন্সিল অবশ্যই এমন একটা কাজ করবেন যাতে আইন শিক্ষার প্রসার ঘটে। বার কাউন্সিল অবশ্যই এমন একটা কাজ করবেন যাতে আইন শিক্ষার প্রসার ঘটে। ইমপ্রুভিং লিগ্যাল এডুকেশন, ইমপ্রুভিং লিগ্যাল এডুকেশন, বার কাউন্সিল অবশ্যই এমন একটা কাজ করবেন যাতে আইন শিক্ষার প্রসার ঘটে। এটা অনেকে জানেই না, এখান থেকে নৈবিত্তিক আসছে, এখান থেকে নৈবিত্তিক আসছে, এখান থেকে আপনাদের নৈবিত্তিক আসছে যে বার কাউন্সিলের কোনটি কাজ? আইন শিক্ষার প্রসার ঘটানো বার কাউন্সিলের কাজ, এটা অনেকে জানেই না। ঠিক আছে, অনেকে এটা জানেই না, এই সম্বন্ধে অবগতই না। ঠিক আছে, এই জন্য বার কাউন্সিল যাতে আইন শিক্ষার প্রসার ঘটে, এই জন্য বার কাউন্সিলে একটা স্থায়ী কমিটি আছে, সেটা হচ্ছে আইন শিক্ষা কমিটি। আইন শিক্ষা কমিটি, এটা বার কাউন্সিলের একটা স্থায়ী কমিটি। আইন শিক্ষা কমিটি আছে, এটা বার কাউন্সিলের একটা স্থায়ী কমিটি, আইন শিক্ষা কমিটি আছে। ঠিক আছে, এই কমিটিতে সদস্য সংখ্যা কয়জন? 9 জন। পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট, এগুলি সব এমসিকিউ। ঠিক আছে, এগুলি সব এমসিকিউ। আমি আবার তালিকা আপনাকে সিরিয়ালে দিচ্ছি, আগে আমি একটু শেষ করেন। এটা অনেক ইম্পর্টেন্ট আপনাদের জন্য, এটা অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে আপনার একটা এমসিকিউ তো অবশ্যই থাকবে, মাস্ট বি থাকবে। আচ্ছা, তবে এই দুইটা একসাথে শিখেন, ইও আর ট, এই দুটো একসাথে শিখেন। ঠিক আছে, লেখেন জয়েন্ট, জয়েন্ট ফাংশন। ঠিক আছে, এটা হচ্ছে 10-এর, 10-এর কত বলেন তো? এটা 10-এর হচ্ছে ইও। অর্থাৎ বার কাউন্সিল কি করবে? বার কাউন্সিল কি করবে? অন্যান্য কাজ সম্পাদন করবে। লেখেন, এটা ইম্পর্টেন্ট, লিখে রাখেন, অন্যান্য কার্য সম্পাদন করবে, অন্যান্য কার্য সম্পাদন করবে, করবেন। ঠিক আছে, এটা কি হচ্ছে? আদেশ মোতাবেক, প্রদত্ত আদেশ মোতাবেক, প্রদত্ত আদেশ মোতাবেক। বার কাউন্সিল প্রদত্ত আদেশ মোতাবেক, বার কাউন্সিল প্রদত্ত আদেশ মোতাবেক অন্যান্য কার্য সম্পাদন করবে। এটা লিখে রাখেন সুন্দর করে। আর লাস্টে লেখেন কে ফর কাজ, কে ফর কি? কে ফর হচ্ছে কাজ, কে ফর হচ্ছে কাজ, কাজ কাজ কাজ, এটা হচ্ছে 10-এর, 10-এর ট,
এখানে লেখছে বার কাউন্সিল অন্যান্য অন্যান্য প্রয়োজনীয় কাজ করবেন। শেষ। এই অংশগুলি আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি শর্টকাটে সব লিখে দিব, কিন্তু আপনি বলেন যে আপনি বুঝতে পারছেন কিনা আগে একটু বলেন। আপনার কাছে কঠিন লাগলো না সহজ লাগলো সেটা বলেন। প্রত্যেকটা জিনিস আমি মিলিয়ে মিলিয়ে দিয়েছি। যে ফর জয়েন্ট ফাংশন, কে ফর কাজ, ঠিক আছে? আপনি যাতে ছন্দে ছন্দে মিলিয়ে পড়তে পারেন। আগে বলেন আপনার ভালো লাগলো কিনা কঠিন লাগলো, ভালো লাগছে না খারাপ লাগছে সেটা বলেন। সহজ লাগছে, আচ্ছা এটা পরীক্ষা আসবে এই জন্য বারবার বারবার পড়াইছি। এবার আপনার একটু একটা বুলেট মেরে দিই সহজ ভাবে, এইভাবে সহজ ভাবে মেরে দিই। আশা করি বুঝতে পেরেছেন। এইবার আসেন, এইবার আসেন আপনাদের একদম ছন্দে ছন্দে শিখিয়ে দিই। কালকে তো বিস্তারিত পড়াইছি, এইবার আসেন একটু সহজ ভাবে পড়াই দিই। এটা পরীক্ষা আসবেই 100%। কি আসছে সেটাও আমি দেখাবো, আগে একটু আমার সাথে লেখেন। আমি ছোট্ট করে লেখাচ্ছি অনুচ্ছেদ 10। এই যে বাংলাদেশ বা বাংলাদেশ বার কাউন্সিল, এই যে বাংলাদেশ বার কাউন্সিলের কাজ হচ্ছে 11টি। বা সব ইংলিশে লেখেন, সব ইংলিশে লেখেন। অনুচ্ছেদ আর্টিকেল 10, কাজ হচ্ছে 11টি। কয়টি? 11টি। এই ঠোঁটের আগায় মুখস্থ থাকতে হবে, একদম ঠোঁটের আগায়। এটা পরীক্ষা আসতেই থাকে বারবার। কাজ হচ্ছে 11টি। এবার সব কাছে চলে আসেন, ঠিক আছে? কাজ হচ্ছে 11টি। লেখেন এ ফর অ্যাডমিট। অ্যাডমিট হচ্ছে ভর্তি করা, অর্থাৎ নতুন আইনজীবীদের পরীক্ষা নেওয়ার মাধ্যমে আইনজীবী বানানো বার কাউন্সিলের প্রথম কাজ। বি ফর বুক, আইনজীবী বানানোর পরে এদেরকে তালিকাভুক্তি বইয়ে এদের নাম লেখা, তালিকাভুক্তকরণ বইয়ে এদের কি লেখা? নাম রেডি করা, তালিকাভুক্তিকরণ বই প্রস্তুত করা। এটা আবার বলা আছে অনুচ্ছেদ 20-এ। লেখেন অনুচ্ছেদ 20-এ, একটু রেফারেন্সটা লিখে রাখেন, এটা আপনার জন্য হেল্প হবে রিটেনের সময়, হ্যাঁ? তারপর লেখেন সি ফর ক্যানন। সি ফর ক্যানন, আইন প্রস্তুত করা, আইন আইন প্রস্তুত করা, ক্যানন আইন প্রস্তুত করা। ডি ফর হচ্ছে ডিটেনশন। লেখেন ডিটেনশন মানে সাজা দেওয়া, ডিটেনশন। ডিটেনশন শাস্তি এবং বিচার করা, শাস্তি এবং বিচার করা। আইনজীবী যারা আইন অমান্য করবে, অসদাচরণ করবে, তাদেরকে একটা ডিটেনশন ও শাস্তি দেওয়া দরকার আছে। 32-33-এ বলা আছে এই কথাটা। 32-33-এ এই কথাটা বলা আছে। লেখেন ই, ই ফর হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট কিন্তু আমি এখানে ই এভাবে শিখেছি যাতে মিলানের জন্য, কিন্তু মিললেই হচ্ছে। আইনজীবীদের স্বার্থ রক্ষা করা, অনুচ্ছেদ কত বলা আছে? 14। আইনজীবীদের 14 গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা। এইভাবে করে রেফারেন্স দিয়ে দিয়ে রাখেন। এফ ফর হচ্ছে ফান্ড, তাদেরকে তহবিলের ব্যবস্থা করা। ফান্ড, এফ ফর ফান্ড, তহবিলের ব্যবস্থা করা। যেটা আমরা প্র্যাকটিসে জানি যে বেনেভোলেন্ট ফান্ড নামে একটা ফান্ড আছে। বেনেভোলেন্ট ফান্ড, লেখেন বেনেভোলেন্ট। বেনেভোলেন্ট ফান্ডের একটা ব্যবস্থা রয়েছে। জি, জি ফর হচ্ছে একটা গুড ওয়ার্ক, একটা ভালো কাজ। জি ফর হচ্ছে গুড ওয়ার্ক, গুড ওয়ার্ক, গুড ওয়ার্ক একটা ভালো কাজ। সেটা কি? নির্বাচনের ব্যবস্থা করা, নির্বাচন। নির্বাচনের ব্যবস্থা কি করে? অ্যাটর্নি জেনারেল করে। কিসের মাধ্যমে? বার কাউন্সিল ইলেকশন ট্রাইব্যুনালের মাধ্যমে। আশা করি আপনারা বুঝতে পারছেন। বার কাউন্সিল ইলেকশন ট্রাইব্যুনালের মাধ্যমে। তাতে গুড ওয়ার্ক। এইচ, এইচ হচ্ছে হাই রুলস। হাই রুলস, লেখেন হাই রুলস। এইচ হচ্ছে হাই রুলস। হাই রুলস, হাই রুলস হচ্ছে উচ্চতর, লেখেন উচ্চতর। উচ্চতর বিধি প্রস্তুত করা, অনুসরণযোগ্য বিধি বা উচ্চতর বিধি, অনুসরণযোগ্য, অনুসরণযোগ্য বিধি প্রস্তুত করা, ঠিক আছে? আইতে হচ্ছে আইন শিক্ষার প্রচার করা, আইন শিক্ষার প্রচার করা। ইমপ্রুভিং লিগাল এডুকেশন, ইমপ্রুভিং লিগাল এডুকেশন, আইন শিক্ষার প্রচার ঘটানো, আইন শিক্ষার প্রচার ঘটানো। ইমপ্রুভিং লিগাল এডুকেশন, আই। তারপর যেহেতু হচ্ছে জয়েন্টলি অন্য কাজ করা, একত্রে, একত্রে অন্য কাজগুলি করা। আর কি ফর হচ্ছে কাজ, প্রয়োজনীয় কাজ করা। এগুলি এত দরকার নেই। প্রয়োজনীয় কাজ, যে কাজ যা প্রয়োজন, প্রয়োজনীয় তা করা। আশা করি এগুলি আসতে পারবেন না সুন্দর করে। আমি আবার একটু বুঝাই দিতেছি, মনোযোগ দিয়ে খেয়াল করেন। অনুচ্ছেদ 10-এ বলা আছে বার কাউন্সিলের কাজ হচ্ছে 11টি। এ ফর অ্যাডমিট, তালিকাভুক্ত করা, পরীক্ষা নেওয়া। বি ফর বুক, বই প্রস্তুত করা,
অনুচ্ছেদ 20-এ বলা আছে। তারপর সিতে হচ্ছে ক্যানন, আইন তৈরি করা। ডি ফর হচ্ছে ডিটেনশন, ডিটেনশনের হচ্ছে শাস্তি দেওয়া, শাস্তি দেওয়া আছে 32-এ, বিচার হচ্ছে অনুচ্ছেদ 33-এ। ইতে হচ্ছে ইন্টারের স্বার্থ রক্ষা করা, 14 গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা। এফ ফর হচ্ছে ফান্ড, আপনাকে বেনেভোলেন্ট ফান্ডের ব্যবস্থা করা। জিতে হচ্ছে গুড ওয়ার্ক, নির্বাচনের ব্যবস্থা করা। এইচ হচ্ছে হাই রুলস, উচ্চতর বিধি তৈরি করা। আইতে হচ্ছে ইমপ্রুভিং লিগাল এডুকেশন, আইন শিক্ষার প্রসার ঘটানো। যেতে হচ্ছে জয়েন্ট ওয়ার্ক, একত্রে কাজ করা, যৌথভাবে কাজ করা। আর কেতে হচ্ছে কাজ, যা যে কাজগুলো প্রয়োজনীয়। আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনারা পারবেন কিনা একটু বলেন, ইনশাল্লাহ বলেন। আমি কিন্তু এটা আর করাবো না, বলেন আপনি একটু ফাইনালি বলেন ইনশাল্লাহ পারবেন কিনা। ইনশাল্লাহ পারবেন কিনা বলেন, এটা কিন্তু পরীক্ষা আসবেই ইনশাআল্লাহ। এটা রিটেনের জন্য আসবে, এটা চরম ভাবে আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে। এটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ, এখানে কোনো রকমের ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে। এইবার লেখেন বার কাউন্সিলে যেটা আসছে, এমসিকিউ যেটা আসছে লেখেন। কোনটি বার কাউন্সিলের কাজ নয়? 1 নাম্বার, ফান্ডের সুবিধা। 6 নাম্বার, নির্বাচন। এই এমসিকিউটা আসছে বার কাউন্সিলে 2015 এমসিকিউ, অনুচ্ছেদ 10 থেকে পরীক্ষা দিছে। কোনটি বার কাউন্সিলের কাজ নয়? উত্তর হচ্ছে আইনি সহায়তা প্রদান করা, এটা বার কাউন্সিলের কাজ না। ফান্ডের সুযোগ দেওয়া, এটা বার কাউন্সিলের কাজ। খেয়াল করে দেখেন, ফান্ডের সুযোগ দেওয়া এটা বার কাউন্সিলের কাজ। তাহলে এটা দাগাইলে ভুল হবে, এটা ভুল হবে। কোনটি বার কাউন্সিলের কাজ না, ভালো করে দেখেন, এই ভুলটা আপনারা চিরকাল করেন। কোনটা বার কাউন্সিলের কাজ না, এই যে নয়, এইটা খেয়ালই করে না। কোনটা বার কাউন্সিলের কাজ নয়, ফান্ডের সুযোগ দেওয়া এটা বার কাউন্সিলের কাজ, তাহলে এটা সঠিক উত্তর হবে না। নির্বাচনের ব্যবস্থা করে, যে নির্বাচন, গুড ওয়ার্ক, এটা বার কাউন্সিলের কাজ, এটা সঠিক উত্তর হবে না। অসদাচরণের সাজা দেওয়া, এই যে রিটেনশন, শাস্তি ও বিচার করা, এটাও বার কাউন্সিলের কাজ, এটা হবে না। সঠিক উত্তর হচ্ছে এটা, আইনি সহায়তা প্রদান করা, এটা বার কাউন্সিলের কাজ না, এটাই সঠিক উত্তর। আপনাদের আর কোনো কোশ্চেন আছে? আপনাদের কি আর কোনো কোশ্চেন আছে এখানে? আর কোনো কোশ্চেন আশা করি থাকার কথা না। আপনি বুঝতে পারছেন কোশ্চেনটা কিভাবে আসে। সকলে একটু ইয়েস বা নো কিছু একটা বলেন আমাকে। সকলে বুঝলেন কিনা বলেন, সকলে বুঝলেন কিনা বলেন, প্রশ্নটা কিভাবে আসে। আচ্ছা, এইবার আসেন আমরা 11-তে চলে যাই। এগুলো আমাদের কালকে ছিল, আমরা এইভাবে শিখেছি, একটু বিস্তারিতও শিখেছি, ছন্দেও শিখেছি। এটা আপনাদের খুব ভালো করে শিখতে হবে। এরপরে আপনাদের এই অংশটা, আমার ক্লাসটা কি, আমার ফাউন্ডেশন কোর্স আপনার কেমন লাগতেছে সেটাও একটু জানাবেন প্লিজ, আমি একটু শুনতে চাই। আচ্ছা, লেখেন অনুচ্ছেদ 11। হুম। শোনেন, আমি আর একটা কথা বলি। আমি আমি আজকে আমার নিজের মানে, আপনারা আমার যারা ক্লাস করছেন তারা জানেন, আমি একটু বেড়াইতে আসছি, বুঝছেন। আমি আসছি 1 থেকে 9 মিনিট, না না দুর্ভাগ্য না, সব রেকর্ড আছে। কি বলেন না বলেন, এই যে আপনাদের ওয়ার্ম আপ করাচ্ছি, আপনাদের ওয়ার্ম আপ করাচ্ছি, আপনাদের এই যে এখন থেকে, ঠিক আছে, এখন থেকে এই যে এই 1 তারিখে, 1 তারিখের 31 তারিখের আগ পর্যন্ত ওয়ার্ম আপ করাচ্ছি। 1 তারিখ থেকে আমাদের র ফাউন্ডেশনটা 6 মান্থের জার্নি শুরু হবে, এটাও পড়াচ্ছি। ঠিক আছে, আপনাদের এখন একটু ওয়ার্ম আপ করে রিল্যাক্সে পড়াচ্ছি এটা। 1 তারিখ থেকে আমাদের যা পড়াচ্ছি সব আবার
আবার রিভিশন হবে, আবার সব আছে। আপনাদের কোনো সমস্যা নেই, 7 দিন ক্লাস হয়, একটা দিনও ফাঁকি দেওয়ার সুযোগ নেই। 7 দিন ক্লাস, 7 দিনের মধ্যে 5 দিন ক্লাস হবে, একদিন হবে রিভিশন, আর একদিন হবে পরীক্ষা। 7 দিন ক্লাস হবে, একদিন হবে রিভিশন, আর একদিন হবে এক্সাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এখন নতুন নতুন ছাত্ররা যারা এখনো ভর্তি হয় নাই, তারা যুক্ত হচ্ছেন আমাদের সাথে। হ্যাঁ, তারা যুক্ত হচ্ছেন আমাদের সাথে, আমরা আস্তে আস্তে সংখ্যাটাকে বৃদ্ধি করছি। তারপর আমরা গ্রুপ ক্রিয়েট করে আমরা ওইভাবে সেটিং করে দিব, এই যে এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ করে দিব। আচ্ছা, যে জিনিসটা এখন সেটা বললাম, সেটা হচ্ছে যে আমি এখন একটু শ্বশুর বাড়িতে আছি, কথা বুঝতে পেরেছেন? এটা আমার এটা আমার বাসা না, আর এটা আমার অফিস না, আমি একটু শ্বশুর বাড়ি বেড়াইতে আসছি তো। চিন্তা করলাম যে আপনাদের ক্লাসটা কোনোভাবে মিস দেওয়া যাবে না। ফাউন্ডেশন বেজের নীতি হচ্ছে আমরা অল্প পড়াই, ডেইলি পড়াই, আমাদের কোনো বন্ধ নাই। কথা কি বুঝতে পেরেছেন? ইয়েস নো বলেন। আপনার স্যার এখন অফিসে নাই, স্যার এখন আছেন শ্বশুর বাড়িতে, কথা বুঝতে পারছেন? এটা ইয়েস নো বলেন, কে বুঝছেন কে বুঝেন নাই। এটা এটা আমার বাসা না, মানে আমি শ্বশুর বাড়ি বেড়াইতে আসছি। হ্যাঁ, আচ্ছা। তো এনে ভুল ত্রুটি, একটু আলো বাতাস কম হবে, এটা এটা একটু আলো টালো কম হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ওইখানে তো প্রফেশনাল সেট আপ, লাইট বেশি। আচ্ছা, তো খেয়াল করে দেখেন, অনুচ্ছেদ 11, অনুচ্ছেদ 11তে বলা আছে পরীক্ষা এই পেজটা দিবি রে ভাই, এই পেজটা মারাত্মক পেজ, সবাই একটু লিখে ফেলেন আগে, আমি ধারা পড়ে পড়াই। আমি তো মিরপুর 6 থাকি, আমার শ্বশুর বাড়ি হচ্ছে উত্তরা দক্ষিণ খান, উত্তরা দক্ষিণ খান, দক্ষিণ খান, উত্তরা দক্ষিণ খান। আচ্ছা ঠিক আছে। দেখেন, ব্যাপারটা হচ্ছে এবার আমি যে যে জিনিসটা পরীক্ষা যেটা আসে সেটা বুঝছেন। পরীক্ষা আসে বাংলাদেশ বার কাউন্সিলের স্থায়ী কমিটি কয়টি? বাংলাদেশ বার কাউন্সিলের স্থায়ী কমিটি কয়টি, এটা পরীক্ষা আসে, আমি তারা সব বুঝাবো, আগে পেজটা শেষ করেন। বাংলাদেশ বার কাউন্সিল স্থায়ী কমিটি কয়টি, স্থায়ী কমিটি কয়টি, এরা এমসিকিউ তে আসছে। বাংলাদেশ বার কাউন্সিলে মনে রাখবেন স্থায়ী কমিটি হচ্ছে 4টি, মোট চারটি। বাংলাদেশ বার কাউন্সিল স্থায়ী কমিটি কয়টা, একটু কমেন্টে লেখে না কেন? বাংলাদেশ বার কাউন্সিল স্থায়ী কমিটি কয়টি? 4টি। স্থায়ী কমিটির ইংলিশ হচ্ছে স্ট্যান্ডিং কমিটি। সব জানতে হবে, সব। আপনারা বুঝতেছেন যে পিলি দেখে যে এই বার কাউন্সিল আর আগের মতো নাই, আপনাকে খুব ভালো করে লেখাপড়া করতে হবে, পরীক্ষা আসলে পারতে হবে। বাংলাদেশ বার কাউন্সিলের স্থায়ী কমিটি কয়টি? বাংলাদেশ বার কাউন্সিলের স্থায়ী কমিটি হচ্ছে 4টি, 4টি। এইবার আসলে 4টা কিভাবে, আমি একটু একটু বুঝাই দিই আপনাকে। অনুচ্ছেদ 11তে, অনুচ্ছেদ 11তে আছে 3টা, অনুচ্ছেদ 11তে আছে 3টা কমিটি, আর অনুচ্ছেদ অনুচ্ছেদ 11-র কতে আছে একটা। তাহলে এই দেখেন, 3 আর 1-এ কত হইলো? 4। এই যে অনুচ্ছেদ 11তে আছে 3টা, আর অনুচ্ছেদ 11-র কতে আছে কয়টা? একটা। তো 3 আর 1-এ কয়টা হইলো? 4টা। বুঝতে পারছেন? মাথায় ঢুকছে? তাহলে এক নাম্বার হচ্ছে নির্বাহী কমিটি, এই 11তে নির্বাহী কমিটি, এক্সিকিউটিভ কমিটি, নির্বাহী কমিটি, এই গেল একটা। 2 নম্বর হচ্ছে আইন শিক্ষা কমিটি, আইন শিক্ষা কমিটি, এই গেল 2টা। 3 নম্বরে গেল, 3 নম্বরটা লিখে রাখেন, 3 নম্বরটা লিখে রাখেন। 3 নম্বর হচ্ছে আপনাদের ফাইন্যান্স কমিটি, আমি সব লিখে দিব, আমি একটু বোঝানোর জন্য দিছি। ফাইন্যান্স কমিটি, ফাইন্যান্স কমিটি, ফাইন্যান্স কমিটি, এই গেল হচ্ছে 3টা। আর এখানে হচ্ছে আপনাদের যে পরীক্ষা নেয় এনরোলমেন্ট কমিটি। এই হচ্ছে আপনাদের মোট 4টা কমিটি, আশা করি বুঝতে পারছেন। সবাই পারবেন কিনা বলেন? বাংলাদেশ বার, আমি আবার লিখে দিব, কোনো সমস্যা নেই, আপনি আগে বোঝার চেষ্টা করেন। পরীক্ষায় যদি আসে বাংলাদেশ বার কাউন্সিলের স্থায়ী কমিটি কয়টি, চোখ বুঝে লিখবেন উত্তর 4টা। বাংলাদেশ বার কাউন্সিলের স্থায়ী কমিটি কয়টি, তখন চোখ বুঝে লিখবেন 4টা। পরীক্ষায় যদি আসে অনুচ্ছেদ 11 অনুসারে কমিটি কয়টা, তখন উত্তর হবে 3টা। অনুচ্ছেদ 11 মতে প্রশ্ন যদি আসে অনুচ্ছেদ 11 মতে
বার কাউন্সিলের স্থায়ী কমিটি কয়টা? তখন হবে তিনটা। নির্বাহী, আইন শিক্ষা কমিটি, ফাইন্যান্স কমিটি, তিনটা। পরীক্ষায় যদি আসে যে বাংলাদেশ বার কাউন্সিলের মোট মোট স্থায়ী কমিটি কয়টা, তখন উত্তরে লিখবেন চারটা। নির্বাহী কমিটি, আইন শিক্ষা কমিটি, ফাইন্যান্স কমিটি এবং 11 বিতে বলা আছে এনরোলমেন্ট কমিটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা কি ক্লিয়ার কিনা বলেন, কারণ ইটস এ ফাউন্ডেশন ব্যাচ। আপনাকে একেবারে গোড়া থেকে আমি একেবারে ঝালাও করে কোশ্চেন গুলো আবার, ঠিক আছে, কোশ্চেন গুলো আবার হচ্ছে, কোশ্চেন গুলো পরীক্ষা আসবে। বাংলাদেশ বার কাউন্সিলের স্থায়ী কমিটি কয়টা? উত্তরে আপনি এক উত্তরে লিখবেন চারটা কমিটি। অনুচ্ছেদ 11 মতে তিনটা, 11 কতে হচ্ছে একটা। এই তো শামীম সাহেব বুঝে গেছে। এই যে এইভাবে প্রশ্নটা আসবে। আশা করি বুঝছেন, এখানে কোনো ফাঁকিবাজি এবং কারচুপির কোনো সুযোগ নাই। এবার আসেন স্থায়ী কমিটি। আর ফাউন্ডেশন ব্যাচের বৈশিষ্ট্য হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ স্লো পড়াবে। কখন তিনটা কখন চারটা আমি লিখে দেখাচ্ছি, লিখে দেখাচ্ছি, আপনাকে লিখে দেখাচ্ছি। আগে আমি শেষ করিনি, আমি জাস্ট একটা ঝলক দিলাম আপনাকে। ঠিক আছে, এদিকে লেখেন। আগে এটা আমি পরে লিখে দেখাচ্ছি, আমি দেখাচ্ছি আপনাকে। সুন্দর করে লেখেন এই কথাটা, সুন্দর করে এখন খাতায় সুন্দর করে লেখা চাই, সুন্দর করে লেখা চাই। এরা পরীক্ষা একদম আসবে, ধুমসে আসবে। বাংলা বার কাউন্সিলের, এই যে বার কাউন্সিলের, বার কাউন্সিলের মোট কমিটি কতটি? মোট কমিটি, মোট কমিটি হচ্ছে 11টি। একটা মোট কমিটি 11টি, মোট কমিটি 11টি। বার কাউন্সিলের স্থায়ী কমিটি কয়টি? স্থায়ী কমিটি হচ্ছে মোট 4টি। সুন্দর করে লেখেন। বাংলাদেশ বার কাউন্সিলের মোট কমিটি কতটি? 11টি। মোট স্থায়ী কমিটি কতটি? 4টি। স্থায়ী কমিটি, এই যে স্থায়ী, এই শব্দটা দেখবেন, স্থায়ী কমিটি মানে স্ট্যান্ডিং কমিটি। স্ট্যান্ডিং কমিটি, স্থায়ী কমিটি হচ্ছে 4টা। এই কথাটা ক্লিয়ার কিনা বলেন। মোট কমিটি কয়টা? 11টা। স্থায়ী কমিটি কয়টা? 4টা। এই যে আমি স্লো করে পড়াচ্ছি, ইটস এ প্রসিডিউরাল ল। এটা একটা প্রসিডিউরাল ল, এরপরে আর আমাদের কিছুই নাই। প্রসিডিউরাল ল, এটা পুরো বার কাউন্সিলের ফাংশন আপনার মাথায় আমি সেট করে দিচ্ছি। বাংলাদেশ বার কাউন্সিলের মোট কমিটি কয়টা? 11টা। স্থায়ী কমিটি কয়টা? স্থায়ী কমিটি 4টা। ঠিক আছে, এইবার পরীক্ষা যদি আসে অনুচ্ছেদ 11 মতে, অনুচ্ছেদ 11 মতে স্থায়ী কমিটি কতটি? অনুচ্ছেদ 11 মতে স্থায়ী কমিটি, তাহলে উত্তর হচ্ছে 3টি। অনুচ্ছেদ 11 বির মতে, এই যে 11, অনুচ্ছেদ 11 খ মতে স্থায়ী কমিটি কতটি? উত্তর হচ্ছে 1টি। আর যদি পরীক্ষা আসে মোট স্থায়ী কমিটি কতটি? মোট তাহলে 3 আর 1 কত? তাহলে উত্তর হচ্ছে 4টি। আচ্ছা, আপনি ইমরান সাহেব, আপনি বুঝছেন পুরো সিস্টেমটা? বুঝছেন তো এবার? এবার বুঝছেন তো? এখন আর বার কাউন্সিল আর আপনারে আটকাইতে পারবে না। আপনি এখন সব জায়গা থেকে ফিট হয়ে গেছেন। ঠিক আছে, কারণ ফাউন্ডেশন বেস আপনাকে পুরো রেডি করে দিছে আপনাকে। বাংলাদেশ বার কাউন্সিলের মোট কমিটি কয়টা ভাই? 11টা। স্থায়ী কমিটি কয়টা? স্থায়ী কমিটি হচ্ছে 4টা। এর মধ্যে বলছে 11, অনুচ্ছেদ 11 মতে স্থায়ী কমিটি কয়টা? এই 3টা। 11 খ মতে স্থায়ী কমিটি কয়টা? একটা। এই 3 আর 1 কত? এই মোট হচ্ছে 4টা। এই জিনিসটা কে বুঝলো না আমাকে একটু প্লিজ বুঝান। কে বুঝলো না এটা? এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনাকে টুইস্ট মারতে পারবে প্রতি পদে পদে, চাইলে বার কাউন্সিল আপনাকে ধোকা দিতে পারবে। অনুচ্ছেদ খ, 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 খ।
খ খ খ 11 এর বি, খ খ, বুঝছেন? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। আবার আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন, আপনি প্রশ্নটা ভালো করে পড়বেন, ওই কমিটি না দেখিয়ে আপনি লাভ দিছেন। আচ্ছা, 11 11 এর 4 কি মানে 11 এর 4 বুঝলেন? আচ্ছা আচ্ছা, বুঝাবো না আপনাকে। বাংলাদেশ বার কাউন্সিলে মোট কমিটি কয়টা? 11টা। এইটা আগে বুঝছেন কিনা বলেন। বাংলাদেশের মোট কমিটি কয়টা? কমিটি একজন লেখেন। মোট কমিটি কয়টা? 11টা। এটা কে বুঝে নাই বলেন? বাংলাদেশ বার কাউন্সিলের মোট কমিটি কয়টা? 11টা। এই গেল, এই এবার বাদ দেন, ওইটা বাদ দেন, এইবার লেখেন বাংলাদেশ বার কাউন্সিলের মোট স্থায়ী কমিটি কয়টা? 4টা। লেখেন মোট স্থায়ী কমিটি কয়টা? 4টা। আবার লেখেন বাংলাদেশ বার কাউন্সিলের মোট স্থায়ী কমিটি কয়টা? 4টা। এটা মাথায় রাখেন। মোট কমিটি কয়টা? 11টা। আর স্থায়ী কমিটি কয়টা? 4টা। স্থায়ী কমিটি কয়টা? 4টা। এটা মাথায় রাখেন। এইবার প্রশ্নটা ভাঙ্গা দিছে আপনারে। অনুচ্ছেদ অনুচ্ছেদ 11 মতে, এর প্রশ্নে লিখে দেবে, অনুচ্ছেদ 11 মতে স্থায়ী কমিটি বাংলাদেশ বার কাউন্সিলে কতটি? উত্তর হবে 3টি। এরকম লিখে দিবে। অনুচ্ছেদ 11 মতে স্থায়ী কমিটি কতটি? তখন হবে 3টি। আবার পরীক্ষা দিয়েছে অনুচ্ছেদ 11 খ মতে স্থায়ী কমিটি কতটি? তাহলে হবে 1টি। তাহলে পরীক্ষা যদি আসে স্থায়ী কমিটি মোট কতটি? মোট হবে 4টি। স্থায়ী কমিটি মোট হবে কতটি? মোট হবে 4টা। বুঝলেন নাই? এই 3 আর 1 এর সাইড, মোট হবে 4টা। আমি ভেঙে পরে বুঝাবো আপনাকে। মোট হবে কয়টা? 4টা। তাহলে স্থায়ী কমিটি মানে মোট হবে কয়টা? 4টা। অনুচ্ছেদ 11তে বলা আছে 3টা, 11-র বিতে বলা আছে 1টা। এই 3 আর 1-এ কত হইলো? 4টা। আশা করি বুঝছেন। আর আপনার আটকানোর মতো ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়া বার কাউন্সিলের নেই। ঠিক আছে না? আপনি যদি সুস্থ মস্তিষ্কে পরীক্ষায় আল্লাহ ঢুকায়, আপনি হয়ে যাবেন। আপনারা আটকানোর ক্ষমতা বার কাউন্সিলের নাই, কারণ বার কাউন্সিল যে আটকাইতো, সেই আটকানের রাস্তাটা রাখি নেই। ঠিক আছে? বার কাউন্সিল দে আর ভেরি ট্রিকি অন দেয়ার গেম। সে ভালো করে জানে কিভাবে আপনাকে আটকাতে হবে। ঠিক আছে? বার কাউন্সিলটা খুব ভালো করে জানে। ঠিক আছে? এইবার আসেন। এবার লেখেন অনুচ্ছেদ 11। লেখেন, এই আজকে এই ক্লাস এখানে এই কমিটি দিয়ে আজকে ক্লাস শেষ করব। এই 11টা কমিটির হিসাব দিয়ে আজকে ক্লাস শেষ করব ইনশাল্লাহ। কালকে থেকে আর আমাদের কোনো প্যারা নেই। কালকে থেকে আমরা একটানা দেখবেন 12টা শেষ, 12টা অনুচ্ছেদ শেষ। আচ্ছা, লেখেন অনুচ্ছেদ, লেখেন সুন্দর করে লেখেন। অনুচ্ছেদ লেখেন। অনুচ্ছেদ কত? অনুচ্ছেদ 11। এই দেখেন অনুচ্ছেদ 11, এই দেখেন অনুচ্ছেদ 11। অনুচ্ছেদ 11 আগে দেখেন। অনুচ্ছেদ 11 স্থায়ী কমিটি মোট 3টি। স্থায়ী কমিটি 3টি। কোথায় 3টা? এই যে অনুচ্ছেদ 11-তে 3টা রে ভাই। অনুচ্ছেদ 11-তে 3টা। স্ট্যান্ডিং কমিটি 3টা অনুচ্ছেদ 11-তে। এক নম্বর হচ্ছে নির্বাহী কমিটি। নির্বাহী কমিটি। নির্বাহী কমিটি, এটাকে বলা হয় ইংলিশে এক্সিকিউটিভ কমিটি। এক্সিকিউটিভ কমিটি ইংলিশে বলা হয়। এই গেল একটা। তারপর দ্বিতীয় গেল কয়টা? 2 নম্বর হচ্ছে ফাইন্যান্স কমিটি। ফাইন্যান্স কমিটি 2 নম্বর হচ্ছে ফাইন্যান্স কমিটি। 3 নম্বরে হচ্ছে আইন শিক্ষা কমিটি। কমিটি 3 নম্বর হচ্ছে আইন শিক্ষা কমিটি। এই আইন শিক্ষা কমিটি এটাকে বলা হয় লিগাল এডুকেশন কমিটি। লিগাল এডুকেশন কমিটি। এই দেখেন 11 মতে বার কাউন্সিলে স্থায়ী কমিটি কয়টা? 3টা। নির্বাহী কমিটি, ফাইন্যান্স কমিটি, আইন শিক্ষা কমিটি। এবং এইভাবে লেখেন অনুচ্ছেদ 11-র বি। 11-র খ মতে আরেকটা স্থায়ী কমিটি, এটা হচ্ছে এনরোলমেন্ট কমিটি।
কমিটি। এই গেল মোট 4টা। এইবার 4টার হিসাব পাইছেন আপনারা? 11তে বলা আছে 3টা, 11তে বলা আছে 3টা, নির্বাহী কমিটি, ফাইন্যান্স কমিটি, আইন শিক্ষা কমিটি। আর 11-র বিতে বলা আছে এনরোলমেন্ট কমিটি। এই হচ্ছে বার কাউন্সিলের মোট স্থায়ী কমিটি 4টি। এই হচ্ছে বার কাউন্সিলের মোট স্থায়ী কমিটি 4টি। এই অংশটা ক্লিয়ার কিনা একদম বলেন, একদম পানির মতো ক্লিয়ার কিনা আপনি বলেন, একদম পানির মতো ক্লিয়ার কিনা আপনি বলেন, একদম। আর জীবনে ভুল হবে কিনা আপনার বলেন, একদম ক্লিয়ার কিনা বলেন, একটা ব্রেনে ঢুকছে কিনা বলেন। 11তে বলা আছে 3টা, 11-র বিতে বলা আছে 1টা, এই 3 আর 1-এ 4, মোট হচ্ছে 4টা। 11তে বলা আছে 3টা, নির্বাহী কমিটি, ফাইন্যান্স কমিটি, আইন শিক্ষা কমিটি, আর 11-র বিতে বলা আছে এনরোলমেন্ট কমিটি। 3 আর 1টা মিলে 4টা, এই টোটাল মিলে হয়ে গেল স্থায়ী কমিটি 4টি। এইবার বলেন, আপনি বলেন ক্লিয়ার কিনা বলেন, আপনার জীবনে আটকাবে কিনা বলেন। তাহলে বার কাউন্সিলের স্থায়ী কমিটি কয়টা? 4টা। পরীক্ষা যদি আসে 11তে কত? 3টা। 11-র বিতে কত? 1টা। মোট কয়টা? 4টা। ক্লিয়ার, একদম ক্লিয়ার। আচ্ছা, সবাই ক্লিয়ার কিনা বলেন ইয়েস। আচ্ছা, আর জীবন আটকাবে না। এইবার আমি যেটা বলছিলাম, বার কাউন্সিলের মোট কমিটি কতটি? মোট কমিটি হচ্ছে 11টি। কয়টি? বাংলাদেশ বার কাউন্সিলের মোট কমিটি কতটি? এটা লেখেন, সবাই লেখেন। মোট কমিটি কতটি? এই পরীক্ষা আসবে, এটা পরীক্ষায় ভীষণ আসবে। আজকে কমিটি পড়ায় শেষ করে দিব। বাংলাদেশ বার কাউন্সিলের মোট কমিটি হচ্ছে 11টি। মোট কমিটি কতটি? 11টি। একটা সূত্র শিখিয়ে দিব। আগে লেখেন, বাংলাদেশ বার কাউন্সিলের মোট কমিটি কতটি বলেন? বলেন, বাংলাদেশ বার কাউন্সিলের মোট কমিটি কতটি? আপনার ফাউন্ডেশন ব্যাচ, আপনারা যদি কমেন্ট না করেন কারা করবে? আপনারা সবচেয়ে ইয়াং এনার্জেটিক ম্যান। ঠিক আছে, বাংলাদেশ বার কাউন্সিলের মোট কমিটি কতটি? 11টি। আপনাদের সাথে ওয়াদা করছি, যে কটা আমার কাছে ভর্তি হয়েছে সব কটার সাথে ওয়াদা কি করছি, যে 22 ঘন্টা আপনার, 1.5 ঘন্টা আমার, তো 1.5 ঘন্টা যখন আমার হবে, 1.5 ঘন্টা আপনি ওইভাবে এনার্জেটিক থাকবেন, কথা বলার আগে কমেন্ট আসবে। বাংলাদেশ বার কাউন্সিলের মোট কমিটি কতটি? উত্তর হচ্ছে 11টি। এইবার একটা সূত্র, এই সূত্রটা মাথায় রাখলে আপনার লাইফ সেটেল। লেখেন সূত্র, প্রতিটি কমিটি, দেখেন প্রতিটি কমিটিতে সদস্য সংখ্যা 5টি। সদস্য সংখ্যা 5টি। লেখেন, এটা লিখে ফেলেন। প্রতিটি কমিটিতে সদস্য সংখ্যা কয়টি? 5টি। বলেন, এটা লেখেন, প্রতিটি কমিটিতে সদস্য সংখ্যা 5টি। প্রতিটি কমিটিতে সদস্য সংখ্যা কয়জন? কয়টি? 5টি। মানে প্রতিটি কমিটিতে সদস্য সংখ্যা হচ্ছে 5জন করে সদস্য, 5জন, 5জন করে সদস্য। প্রত্যেকটা কমিটিতে 5জন করে সদস্য, 5জন, 5 মেম্বার্স, 5 মেম্বার্স, 5জন করে সদস্য। শুধুমাত্র আইন শিক্ষা কমিটিতে হচ্ছে 9জন। আইন শিক্ষা কমিটিতে কয়জন? 9জন। আশা করি বুঝতে পারছেন, পারবেন ইনশাল্লাহ। প্রত্যেকটা কমিটিতে সদস্য সংখ্যা 5জন, তবে আইন শিক্ষা কমিটিতে 9জন। আইন শিক্ষা কমিটিতে 9জন, এটা বার কাউন্সিলে আসছে। আইন শিক্ষা কমিটিতে 9জন। লেখেন, আইন শিক্ষা কমিটিতে 9জন, এর মধ্যে অবশ্যই অবশ্যই 2জন হবে আইন শিক্ষক। দেখেন, এই 9জনের মধ্যে 2জন হবে আইন শিক্ষক। আইন শিক্ষা কমিটিতে হচ্ছে 9জন, এই 9জনের মধ্যে 2জন অবশ্যই হবে আইন শিক্ষক। 2জন অবশ্যই হবে আইন শিক্ষক। আর আইন শিক্ষা কমিটি এটা একটা কি কমিটি? এটা একটা স্থায়ী কমিটি। লেখেন, এটাও লিখে রাখেন, সব এমসিকিউ দিয়ে দিছি। এটা একটা স্থায়ী কমিটি। এইটা মাথায় থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। বার কাউন্সিলে মোট সদস্য কমিটির সংখ্যা কতটি? 11টি। বাংলাদেশ বার কাউন্সিলে মোট কমিটির সংখ্যা কতটি? সবাই বলেন, বাংলাদেশ বার কাউন্সিলে মোট কমিটির সংখ্যা কতটি? 11টি। মোট কমিটির সংখ্যা হচ্ছে 11টি। এর মধ্যে প্রত্যেকটা কমিটিতে সদস্য সংখ্যা হচ্ছে 5জন। শুধুমাত্র আইন শিক্ষা কমিটিতে 9জন। আর এর মধ্যে 9জনের মধ্যে অবশ্যই 2জন হবে আইন শিক্ষক।
অবশ্যই দুইজন হবে আইন শিক্ষক, এবং আইন শিক্ষা কমিটি এটা একটা স্থায়ী কমিটি। এটা একটা কি কমিটি? এটা একটা স্থায়ী কমিটি। ইনশাল্লাহ পারবেন কিনা বলেন, আগে বলেন পারবেন কিনা বলেন। আইন শিক্ষা কমিটি বাংলাদেশ বার কাউন্সিলের মোট কমিটি কয়টা? এবার এবার সবাই কমেন্ট করবে, সবাই কমেন্ট করবে, সবাই কমেন্ট করবে। বাংলাদেশ বার কাউন্সিলের মোট কমিটি কয়টা? 11টা। 11টা। প্রত্যেকটা কমিটিতে সদস্যরা কয়জন? 5 জন। 5 জন। শুধুমাত্র আইন শিক্ষা কমিটিতে হচ্ছে 9 জন। 9 জন, এবং 9 জনের মধ্যে 2 জন হচ্ছে অবশ্যই আইন শিক্ষক। 2 জন হচ্ছে অবশ্যই আইন শিক্ষক। আশা করি বুঝতে পেরেছেন। 1 টাকাও নেই, 1 পয়সা নেই, রুপিও নেই। আশা করি বুঝতে পারছেন। এবং আপনারা ফাউন্ডেশন ব্যাচ, মানে আমার এখানে যত ছাত্র সব অ্যাডভোকেট, শুধু একটাই শর্ত, আমার একটাই শর্ত, আপনি শুধু আমার 1.5 ঘন্টা ক্লাস করবেন, আর কিচ্ছু চাই না। আপনার পিলি পাশের এর চেয়ে সহজ রাস্তা আর নাই। আপনি শুধু 1.5 ঘন্টা আমার সময় দিবেন, বাকি আপনি চাকরি ব্যবসা সব করে বইয়ে থাকেন, আমার ওটা দেখার ব্যাপার না। কিন্তু ক্লাসের পর ক্লাসে শেষ করে ঘরে ফিরবেন, এখানে কোনো প্যারা নাই, কোনো প্রেশার নাই। সপ্তাহে 7 দিন ক্লাস, অর্থাৎ আপনার এখানে কোনো রকমের কোনো এখানে ফাইজলামি ফাঁকিবাজি করার কোনো সুযোগ নেই। আপনি 1.5 ঘন্টা আমাকে সময় দিবেন, বাকি টাইম আপনি অন্য জায়গায় যেখানে খুশি সেখানে দেন। আপনার পিলিতে 90টা প্রশ্ন আমি গ্যারান্টি দিব, শুধু আমারে একটা ওয়াদা আপনি দিবেন, 1.5 ঘন্টা আমাকে দিবেন। আমি আর কিচ্ছু চাই না। আমার যে ছাত্র ভর্তি হইতেছে তাদের একটাই কথা আমার সাথে, আপনি 1.5 ঘন্টা আমাকে দিবেন, আমার আর কিচ্ছু চাই না আপনার কাছে। আপনি কত বড় মেধাবী, আপনি কত দুর্বল ছাত্র, এটা আমার দেখার ব্যাপার না। আপনি খালি একটা সাদা খাতা নিয়ে বসবেন, আমাকে 1.5 ঘন্টা সময় দিবেন, আমি আর কিচ্ছু চাচ্ছি না। আমি আপনাকে বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট কোর্স আমি আপনাকে অফার দিলাম। এটা বাংলাদেশের ফাউন্ডেশন ব্যাচ। এখানে সপ্তাহে 7 দিন ক্লাস হয়। ঠিক আছে, যারা আমাদের নতুন স্টুডেন্ট আসছেন, যুক্ত হন নাই, দ্রুত আমার সাথে যুক্ত হয়ে যান। কারণ আমি বেশি দিনে আপনাদের এখানে স্টে রাখবো না। আমাদের ছাত্র যারা তারাই করবে, বাকিদের আর রাখছি না। ঠিক আছে, এখন আমি জাস্ট একটা অফার দিচ্ছি আপনাদের, যে একটু টেস্ট করার জন্য একটা প্রতিষ্ঠান কিরকম পড়ায়, এটা অবশ্যই একটু আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে এগুলো যুক্ত হয়ে যান। সবাই নাম্বারটা সেভ করে রাখেন, আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন। যারা নতুন আছেন আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন। আপনাদের ভর্তি প্রক্রিয়াটা সম্পূর্ণ করে ফেলেন, হ্যাঁ। আমাদের ফাউন্ডেশন ব্যাচ হচ্ছে 6 মাস মেয়াদি একটা কোর্স প্ল্যান, 6 মাস। এই 6 মাসে আমরা আপনার মাঝখানে আমরা মাত্র 6,000 টাকা আপনার কাছে ডিমান্ড করছি, পার মান্থে 1,000 টাকা। আপনি যদি একত্রে পে করে ফেলেন আমাদের, একত্রে পে করলে আপনি কি করতে পারবেন? আপনি একত্রে পে করলে 5,000 টাকায় আমাদের কি করতে পারবেন? এই ফাউন্ডেশন কোর্স প্ল্যানটা আপনি আমাদের সাথে 5,000 টাকায় আপনি পারচেস করে ফেলতে পারবেন। ঠিক আছে। আর আপনি যদি কিস্তিতে যান, আপনি প্রথমে ইনস্টলমেন্টে আমাকে 3,000 দিয়ে দিবেন, আর বাকি 3 মাস পরে, আফটার 3 মাস পরে আপনি বাকি 3,000 দিয়ে দিবেন। একদম সিম্পল, একদম একটা ইজিয়েস্ট প্রসেস। আর সপ্তাহে 7 দিন ক্লাস চলবে, রিভিশন থাকবে, এভরিথিং আপনাকে দেওয়া থাকবে। ঠিক আছে। এবং আপনাদের আরো কিছু কোর্স প্ল্যান আছে, এবং আপনি যদি আমাদের একটা একটা মাস্টার প্ল্যান আছে, সেটা হচ্ছে আমাদের একটা অফার চলতেছে। সেটাও আমি একটু বলে দিই আপনাদের। আপনাদের একটা অফার চলতেছে, আপনারা যদি আমাকে একত্রে 6,000 টাকা দিয়ে দেন, একত্রে 6,000 টাকা দিয়ে দেন, আপনাদের এই পিলির সাথে, 6 মাসের পিলির সাথে, 6 মাসের পিলির সাথে আমরা লিখিত আপনাকে আমাদের আমাদের যে লিখিত, আমাদের পিলির নাম হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ, আর লিখিত নাম হচ্ছে মিলিটারি ব্যাচ। এই 2 মাসের লিখিত মিলিটারি ব্যাচ আপনি সম্পূর্ণ করে ফেলতে পারবেন 6,000 টাকার মধ্যে। আশা করি বুঝতে পেরেছেন। সবাই বলেন ওকে, বলেন সবাই বুঝতে পারছেন কিনা বলেন। ওকে বলেন, একটু কেউ একটু ওকে বলেন। যারা নতুন আছেন, মেহেরবানি করে দ্রুত যুক্ত হয়ে যান আমাদের সাথে, ওকে লেখেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অফার চলছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তো এইবার আসেন আমরা মেইন পড়ায় চলে যাই। আমরা এখন এই জিনিসটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, এবার লিখে ফেলেন। এইবার লিখে ফেলেন, এইবার তো মোট কমিটি স্যার, অনেকক্ষণ ধরে তো চিল্লাইতেছেন মোট কমিটি, মোট কমিটি, মোট কমিটি 11 জন। এই দেখেন, সবাই লেখেন। বাংলাদেশ বার কাউন্সিল, লিখে ফেলেন বাংলাদেশ বার কাউন্সিল, লেখেন মোট কমিটি।
মোট কমিটি 11টি, লেখেন মোট কমিটি 11টি। এবার 11টি আমরা একটা একটা করে বিশ্লেষণ করবো। চুলচেরা বিশ্লেষণ। লেখেন অনুচ্ছেদ, একটু আগে এটা পড়াইছি, একটু আগে। অনুচ্ছেদ 11 প্লাস 11-র খ। স্থায়ী কমিটি 4টি। স্থায়ী কমিটি হচ্ছে 4টি। অনুচ্ছেদ 11 আর 11-র খ। স্থায়ী কমিটি কয়টা? 4টা। এদিকে আবার শিখান লাগবে? তাও শিখাচ্ছি, দেখেন। এক হচ্ছে নির্বাহী কমিটি, দেখেন নির্বাহী কমিটি, এক্সিকিউটিভ কমিটি। আর স্থায়ী কমিটির ইংলিশ হচ্ছে স্ট্যান্ডিং কমিটি। এই দেখেন আমার সূত্র কি, নির্বাহী কমিটি সদস্য কয়জন? 5 জন, এই আর শিখান লাগবে না। তারপর হচ্ছে ফাইন্যান্স কমিটি, ফাইন্যান্স কমিটি এটা একটা স্থায়ী কমিটি, সদস্য সংখ্যা কয়জন? 5 জন। আর এই মুখস্থ করা লাগবে, শুধু 5 বই থাকবেন। 3 নম্বর হচ্ছে আইন শিক্ষা কমিটি, এইখানে একটু সাবধান। আইন শিক্ষা কমিটি, আইন শিক্ষা এই সদস্য সংখ্যা 9 জন। 9 জন, এর মধ্যে 2 জন হচ্ছে আইন শিক্ষক, লেখেন 2 জন আইন শিক্ষক। এই আইন শিক্ষা পরীক্ষা আসছে, বার কাউন্সিলের আইন শিক্ষা কমিটিতে ন্যূনতম কতজন আইন শিক্ষক দরকার? তখন হচ্ছে 2 জন। 9 জনের মধ্যে 2 জন। আচ্ছা ঠিক আছে, এই গেল এটা। এইবার লেখেন আরেকটা লেখেন এনরোলমেন্ট কমিটি, এনরোলমেন্ট কমিটি, এনরোলমেন্ট কমিটি। এখানে সদস্য সংখ্যা হচ্ছে 5 জন। এই হচ্ছে আপনার 4টা স্থায়ী কমিটি, মোট 4টি স্থায়ী কমিটি। এই গেল মোট 4টা স্থায়ী কমিটির প্যারা আমরা নিয়ে ফেলছি। এইবার আসেন বাকিগুলি তো একটু শিখতে হবে স্যার, বাকিগুলো তো আমাদের শিখতে হবে, তাহলে লিখে ফেলেন। বার কাউন্সিল, বার কাউন্সিল রুলস 1972, বার কাউন্সিল রুলস 1972। লেখেন বিধি 75-এর ক। বিধি 75-এর কতে বলতেছে আরো কি কি কমিটি আছে, সব 5 জন লিখে বইয়ে থাকবেন সব। এই যে স্যার আমরা 4 থেকে 5 লেখা শুরু করি, এই 5 লেখা শুরু করলাম। 75-এর কতে বলা আছে ল রিফর্ম কমিটি, আর নামই হচ্ছে ল রিফর্ম কমিটি, বাংলায় লেখা ল রিফর্ম কমিটি। মানে আইনকে পরিবর্তন করে, রিফর্ম করে, পুনরায় প্রস্তুত করে, এই এমন কমিটি। এখানে সদস্য কয়জন? 5 জন। চোখ বুঝা আইন শিক্ষা কমিটি বাদে সব কমিটিতে সদস্য কয়জন? এটা কমেন্ট করেন না কেন? 5 জন। শুধু আইন শিক্ষাতে 9 জন, বাকি সব 5 জন। ঠিক আছে, এটার মুখস্থ করারই দরকার নাই, 5 জন। তারপর হচ্ছে দেখেন হিউম্যান রাইটস কমিটি, হিউম্যান রাইটস এন্ড, দেখেন হিউম্যান রাইটস এন্ড লিগ্যাল এইড কমিটি, সদস্য সংখ্যা হচ্ছে 5 জন। আপনারা লিখে না মানব অধিকার ও আইন সহায়তা কমিটি, না, আপনি হিউম্যান রাইটস এন্ড লিগ্যাল এইড কমিটি লিখবেন। ঠিক আছে। 7 হাউস কমিটি, এরা এগুলোকে গাড়ি গাড়ি বাড়ি বাসা লাগবে না, লাক্সারি বার কাউন্সিলের সদস্য যেগুলো লাক্সারিয়াস বাড়ি লাগবে, এদের জন্য এদের হাউস কমিটি আছে, একটা বিশাল বিশাল প্লট এক একজন বরাদ্দ করে থাকবে, হাউস কমিটি। এখানে 5 জন, সব 5 জন। 8 নম্বর লেখেন রিলিফ কমিটি, যত পারছে খালি কমিটি বানাইছে, 5 জন। 9 নাম্বার রোল এন্ড পাবলিকেশন কমিটি, সব 5 জন, কোনো মুখস্থ বিদ্যার কিচ্ছু নাই।
রোল অ্যান্ড পাবলিকেশন কমিটি 5 জন। আপনারা কমেন্টে এক একজন লিখে রাখেন, 11টা কমিটি একটা কমেন্ট আকারে বড় করে দিয়ে দেন, ঠিক আছে, সুন্দর করে সব লেখেন। এই 9 গেল, এই 10 এখানে দিচ্ছি। কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটি, এখানে সব অভিযোগ দায়ের করা হয়। এটা এই কমিটিটা মুখস্থ করে রাখেন। এটা ওই আইনজীবীতে যখন অভিযোগ দায়ের করবো তখন এটা লাগবে। কমপ্লেইন্ট অ্যান্ড ভিজিলেন্স কমিটি, এখানেও 5 জন। এই গেল 10 জন, এবং আরো একটা কমিটি আছে। এটা এটা কিন্তু আবার 75, এই যে বিধি 75-এর কতে নাই, এটা কিন্তু কতে নাই, এটা কিন্তু দাগ দিছি। আরেকটা আছে, এটা বলা আছে অনুচ্ছেদ 16-তে। পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এখন আর আপনাদের আটকানোর উপর আল্লাহ ছাড়া কেউ আটকানোর কিছু কেউ নাই। মোট সদস্য এনে 5 জন। এইবার আর কোনোভাবে আটকানোর আর কিছুই আপনাদের এখানে ইনশাল্লাহ নাই। সবাই সুন্দর করে আগে এটা লিখে ফেলেন, ঠিক আছে, সবাই সুন্দর করে লিখে ফেলেন। আর আমি আপনাদের এটাও বলতেছি, আমি আপনাদের কাছে ক্ষমা চাই, কারণ আমি একটু একটা জায়গায় বেড়াতে আসছি, বুঝছেন। আমি আমার শ্বশুর বাড়ি আসছি, এখানে আপনাদের জন্য এখানে বোর্ড সেট করছি, যাতে শ্বশুর বাড়ি এসেও আপনাদের পড়াশোনাতে বিঘ্ন না ঘটে। হ্যাঁ, তো যারা নতুন আসছেন, না আমার নতুন ছাত্র যারা আজকে আছেন, তারা মেহেরবানি করে মাইন্ড করে না, কারণ এটা আমার যারা পুরান ছাত্র তারা জানে যে আমি এইভাবে ক্লাস করাই না, কিন্তু আলো ঠালো কম আছে। আমাদের হচ্ছে মেইন মেইন যে অফিস, ওইখানটা অনেক সুন্দর ঝকঝকা, ঠিক আছে। এই আপাতত আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে। আমি এখানে হয়তো বা 2-3 দিন স্টে করব। আচ্ছা, হ্যাঁ, আপনারা সব পাবেন, সব পাবেন ইনশাল্লাহ, সব পাবেন ইনশাল্লাহ, সব পাবেন আপনারা। আমাদের এখানে সব পাবেন, সব ব্যবস্থা আছে ইনশাল্লাহ, ঠিক আছে। আমরা হচ্ছে এখন আপনাদের ওয়ার্ম আপ দিচ্ছি। আপনাদের আসল ফাউন্ডেশনটা আমরা 1 তারিখ থেকেই করব। আপনাদের এখন এটাকে গুছিয়ে রেডি করে দিচ্ছি একদম ভাবে, ঠিক আছে। আচ্ছা, আপনাদের কোনো অতিরিক্ত বই কেনার টাকা নষ্ট হবে না, আপনাদের কোনো ব্রেনে চাপ হবে না। শুধু একটা শর্ত, শুধু জীবনে কিছু না পান 1.5 ঘন্টা আমার সময় দিবেন। আমার এই একটাই কথা আপনার কাছে, আপনি কত বড় মেধাবী আমার দেখার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, 2 দিন সময়, আচ্ছা নিবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ নিবো, কেন নিবো না, অবশ্যই নিবো ইনশাল্লাহ। পরে নিবো, পরে নিবো, আমাদের ভালো লাগে আপনাদের পড়াতে। হ্যাঁ, সবাই লিখে ফেলেন, সবাই এটা লিখে ফেলেন। আমি একটু শেষ আপনাদের বুঝিয়ে ফেলি, ঠিক আছে, সুন্দর করে বুঝাই দিই আপনাদের। সবাই লেখা শেষ হলে বলেন ওকে বলেন। আচ্ছা, ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখেন, এবার কাছে চলে আসেন। বাংলাদেশ বার কাউন্সিলে মোট কমিটি হচ্ছে 11টি। অনুচ্ছেদ 11+11 খতে বলা আছে স্থায়ী কমিটি হচ্ছে মোট 4টি। নির্বাহী কমিটি, সব কমিটিতে সদস্য সংখ্যা 5 জন, আইন শিক্ষায় 9 জন, ঠিক আছে। আইন শিক্ষায় 9 জন এবং 2 জন আইন শিক্ষক থাকবে। তাহলে 11 লেখেন। লিখিত ক্লাস করাই হচ্ছে 7:30টা থেকে 9:30, ঠিক আছে। আর আপনাদের 10টা থেকে 11টা 45, ঠিক আছে। আচ্ছা, লেখেন। তাহলে 11+11 খতে বলা আছে স্থায়ী কমিটি 4টি, নির্বাহী কমিটি 5 জন, ফাইন্যান্স কমিটি 5 জন, আইন শিক্ষা কমিটি 9 জন, এর মধ্যে 2 জন আইন শিক্ষক, একজন হচ্ছে এনরোলমেন্ট কমিটি, এখানে আছে 5 জন, ঠিক আছে। এই দেখেন স্থায়ী কমিটি মোট 4টা। এবার লেখেন দা বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস 1972 এর বিধি 75-এর কতে বলা আছে ল রিফর্ম কমিটি 5 জন, হিউম্যান রাইটস অ্যান্ড লিগাল এইড কমিটি 5 জন, হাউস কমিটি 5 জন, রিলিফ কমিটি 5 জন, রোল অ্যান্ড পাবলিকেশন কমিটি 5 জন, কমপ্লেইন্ট অ্যান্ড ভিজিলেন্স কমিটি 5 জন। এই গেল মোট 10টা। আর অনুচ্ছেদ 16-তে বলা আছে পাবলিক অ্যান্ড অ্যাকাউন্টস কমিটি, এখানে আছে 5 জন। এই হচ্ছে টোটাল আপনার 11টা কমিটি। এর বাহিরে আর কোনো কোশ্চেন আসার কোনো সুযোগই নেই, ঠিক আছে। আপনাদের ক্লাসটা কেমন লাগছে? আপনারা যারা
ক্লাসটা করতেছেন, নতুন ছাত্র, ঠিক আছে, আবার নতুন আজকে অনেকেই আসছেন। হ্যাঁ, লিখিত ক্লাস চলমান আছে, লিখিত ক্লাস চলমান আছে। আজকে সুনির্দিষ্ট প্রতিজ্ঞা আইন পড়েছে, ওদের কালকে সুনির্দিষ্ট প্রতিজ্ঞা আইন শেষ হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, 7টা 15 থেকে, আমি 7টা 15, 7টা 15, 7টা 15 থেকে 9:30, 7টা 15 থেকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ঠিক আছে, সবাই লিখে ফেলেন, আমি মুছে ফেলি নাকি? আমাদের একটু এনরোলমেন্ট কমিটির একটু গঠন স্ট্রাকচারটা একটু পড়তে হবে। এনরোলমেন্ট কমিটি, এনরোলমেন্ট কমিটি, এনরোলমেন্ট কমিটি। আচ্ছা, একটু সবাই লিখলে আমাকে একটু বলেন, ওকে লেখেন, আমি মুছে দিচ্ছি আপনাকে। আচ্ছা, ওকে, আমরা এখন করে দিই। আশা করি আপনাদের আর কোনো জীবনে আর কোনোদিন সমস্যা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনাদের আর জীবনে কোনোদিন সমস্যা হবে না ইনশাআল্লাহ। শোনেন, আমার এই ব্যাচটা হচ্ছে আমার স্বপ্ন। কারণ আমার আগের যে ব্যাচটা পড়াইছি, ওনাদের আমি, আমার ইচ্ছা ছিল না পড়াইতে, কিন্তু 2 মাস সময় আসলে কি করব, পড়াইলে যদি কিছু লোক টিকে, কিছু লোক উপকৃত হয়, এই জন্য করাইছি। কিন্তু আমার স্বপ্নই হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ। আমার এই স্বপ্নটাই হচ্ছে আপনাদের এই ব্যাচটা নিয়ে আমার স্বপ্ন, কারণ আমি 6টা মাস টাইম পাবো আপনাদের। আপনাদের আমার একটা সমস্ত জ্ঞান আপনাকে একেবারে উজাড় করে আপনাদের দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, একেবারে উজাড় করে আপনাদের দিব, একদম উজাড় করে, একদম উজাড় করে, ইনশাআল্লাহ। ঠিক আছে, খালি শুধু একটাই শর্ত, আপনি আপনি নিজের কপালটা নষ্ট করেন না। আচ্ছা, ঠিক আছে, দাঁড়ান আর একটু পড়াই দিই, তারপর ইনশাআল্লাহ এই 11-র খ পড়ায় আজকে শেষ করে দিব। অনুচ্ছেদ 11-র খ, দেখেন, এনরোলমেন্ট কমিটি। হুম, আইন ও বিধির সমন্বয়ে গঠিত, অবশ্যই। আজকে এতটুকু পড়াই শেষ করব, এই দেখেন, এনরোলমেন্ট কমিটি। মোট সদস্য 5 জন। তো এনরোলমেন্ট কমিটির কাজ কি? কমিটির কাজ হচ্ছে নবীন আইনজীবী নিয়োগ দেওয়া, আইনজীবীদের পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া। নবীন আইনজীবীদের পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া, এটা হচ্ছে এনরোলমেন্ট কমিটির কাজ, নবীন আইনজীবীদের পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন, এই কমিটি গঠন হয় 5 জন সদস্য নিয়ে। 5 জন সদস্য লিখে ফেলেন, এই সুন্দর করে এই 5 জন সদস্যরা লিখে ফেলেন, এই দেন, 5 জন সদস্য লিখে ফেলেন। 1 নাম্বার, একজন হচ্ছে চেয়ারম্যান থাকবে। একজন চেয়ারম্যান থাকবে এই কমিটিতে, একজন চেয়ারম্যান থাকবে। এই কমিটিতে একজন চেয়ারম্যান থাকবে। উনি হচ্ছেন উনি হচ্ছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে, লেখেন, উনি হচ্ছেন সুপ্রিম কোর্টের উনি হচ্ছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক। একজন চেয়ারম্যান থাকবেন, উনি হচ্ছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক। একজন চেয়ারম্যান থাকবে, উনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক। এটা মুছে ফেলি। সুন্দর করে লিখেন।
একজন হচ্ছে চেয়ারম্যান, উনি হচ্ছেন কি, ওনার পদবি হচ্ছে উনি সুপ্রিম কোর্টের, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, এই যেভাবে সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, উনি হচ্ছে আপিল বিভাগের বিচারক। 2, কত সুন্দর, এই দেখেন একদম মজার একটা খেলা। দেখেন, একে হচ্ছে একজন চেয়ারম্যান থাকবে, দুইতে হচ্ছে দুইজন, দুইজন হাইকোর্টের বিচারপতি থাকবে, বিচারক থাকবে। দুইজন হাইকোর্টের বিচারক থাকবেন, দুইজন সুপ্রিম কোর্টের হাইকোর্টের বিচারক, সুপ্রিম কোর্টের হাইকোর্টের বিচারক থাকবে, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ হাইকোর্টের বিচারক থাকবে দুইজন। তারা হচ্ছে মনোনীত, তারা হচ্ছে কি মনোনীত, এই শব্দটা দেখেন, মনোনীত, নমিনেটেড, তারা হচ্ছে মনোনীত, এই শব্দটা দিয়ে খেয়াল রাখেন। তাহলে পরীক্ষা আসবে সুপ্রিম কোর্টে হাইকোর্টে দুজন বিচারক, তারা কি রকম, মনোনীত, মনোনীত, নির্বাচিত, বাছাইকৃত, না নাকি নিয়োগকৃত, কোনটা হবে? উত্তর হচ্ছে মনোনীত। তারা হচ্ছে মনোনীত, দুজন বিচারক থাকবে হাইকোর্টের। 3 নাম্বার হচ্ছে অ্যাটর্নি জেনারেল থাকবেন, অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল, এই গেল 3 জন। 4 নাম্বারে লেখেন বার কাউন্সিল, বার কাউন্সিলের নির্বাচিত সদস্য একজন থাকবে। এই হচ্ছে এই 5 জনদের নিয়ে, এই 5 জন ব্যক্তিদের নিয়ে এনরোলমেন্ট কমিটি গঠন করা হয়। আশা করি বুঝতে পেরেছেন। তো ক্লাস এই পর্যন্তই আজকে থাকুক। আমি একটু আপনাকে রিভিশনটা দিয়ে দিই, আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত করে দিই। আর যেটা হচ্ছে এনরোলমেন্ট কমিটির মোট সদস্য কয়জন ভাই? এবার এবার বারুদের মতো কমেন্ট করতে হবে। এনরোলমেন্ট কমিটিতে মোট সদস্য কতজন? 5 জন। চেয়ারম্যান হচ্ছে একজন, লেখেন উনি হচ্ছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক, উনি হচ্ছেন এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান। এনরোলমেন্ট কমিটির কাজ হচ্ছে আপনাদের তালিকাভুক্ত করা। এই যে প্রশ্ন রেডি করছে কারা? বার কাউন্সিলের, এনরোলমেন্ট কমিটি। রিটেনের কোশ্চেন কারা? এনরোলমেন্ট কমিটি। ভাইবা নিবে কারা? এনরোলমেন্ট কমিটি। ঠিক আছে, এটা আপনাদের লাগবেই। তো এই যে যারা ভাইবা বোর্ডে স্যাররা বসে, সব এনরোলমেন্ট কমিটি থেকে নিয়োগকৃত। ওকে, তার চেয়ারম্যান থাকবে একজন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক, দুইজন হাইকোর্টের বিচারক, ওই একে আর মিললে দুইয়ে কত হইলো? 3 জন। দুইজন হাইকোর্টের বিচারক থাকবে, তারা হচ্ছে মনোনীত। লেখেন, দুইজন হাইকোর্টের, কমেন্টে লেখেন না কেন, দুইজন হাইকোর্টের বিচারক এবং তারা তারা কি মনোনীত, মনোনীত, এই শব্দটা মনোনীত। এই গেল 3 জন। অ্যাটর্নি জেনারেল, এই হলো 4 জন, এবং বার কাউন্সিলে নির্বাচিত যে কোনো সদস্য, এই হলো 5 জন। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, এই অংশগুলো থেকে আপনাদের বারবার কোয়েশ্চেন আসতেছে, এর বাহিরে যাওয়ার আপনাদের আর কোনো সুযোগ বা রাস্তা কোনোটাই নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।